দেখা মাত্রই ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি ভেবেছিলাম আমি আর কখনো ওনাকে দেখতে পারবো না। মেঘ মিহুকে পেয়ে কতক্ষণ ওকে জড়িয়ে ধরে রেখে তারপর মিহুর মাথায় আর সারা মুখে চুমো দিতে লাগলো। তারপর মেঘ মিহুকে ধরে উঠিয়ে দাঁড় করালো আর রাফিনের কাছে এগিয়ে গেল। বিশ্বাস কর রাফিন, আজকে যদি মিহুর কিছু হয়ে যেত তাহলে আমি পৃথিবী ধ্বংস করে দিতাম, কিন্তু আল্লাহর রহমতে আমার মিহুর কিচ্ছু হয়নি। কিন্তু আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই আমার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছিস, তাই তোকে বাঁচিয়ে রাখা সম্ভব না। নিচ থেকে উঠে দাঁড়ালাম আর হাততালি দিতে লাগলাম। বাহ বাহ বাহ, কি প্রেম দুজনের মধ্যে। কিন্তু আমিও যে এত সহজে হার মানব না। রাফিন মেঘ আর মিহুর চারপাশে হাঁটছে আর বলছে, তুই আর চাইলেও কিছু করতে পারবি না। তাই নাকি? বলে এই চান্সে মিহুর হাত ধরে টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম আর আমার পেছন থেকে গান বের করে ওর মাথায় ধরলাম। আজ তোর মিহুর এই পৃথিবীতে শেষ দিন, শেষবারের মতো ওকে দেখে নে। রাফিন, ভুলেও এই কাজটা করিস না। আজ আমি মরলে মরবো, কিন্তু তার আগে ওকে মারবো। রাফিন, ছাড় ওকে, না হলে কিন্তু আমি তোকে শ্যুট করে দেব। মিহুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে ওর মাথায় গান ধরলাম। মিহু, রাফিন তোর শত্রুতা আমার সাথে, তাহলে শুধু শুধু কেন ওকে কষ্ট দিচ্ছিস? কারণ ও কষ্ট পেলে তুইও কষ্ট পাবি, তাই। আমি রাফিনকে লক্ষ্য করছি, একটু ওর নজর এদিক ওদিক হলেই ওকে শ্যুট করব। তোর কথাই সত্যি হলো মিহু, তোর মেঘ আমাকে মারার জন্য এসেছে। মিহুর দিকে তাকিয়ে দেখলাম ও মিহুর দিকে তাকিয়ে আছে, তাই আর সময় নষ্ট না করে ওকে শ্যুট করে দিলাম। শ্যুট করার আওয়াজ শুনে ভুলে আমার হাতের গানে ট্রিগারের চাপ লাগলো। মেঘের বুলেটটা একদম রাফিনের মাথার মধ্যে ঢুকে গেল আর রাফিন সোজা মাটিতে লুটিয়ে পড়লো আর রাফিনের বুলেটটা মিহুর কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। মিহু, ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে বসিয়ে হসপিটাল চলে আসলাম। ডক্টর এসে ওকে ওটিতে নিয়ে গেল। মেঘ বাহিরে চুপচাপ বসে আছে। আজ নিজেকে শেষ করে ফেলতে মন চাইছে ওর। ও তো মিহুর কোনো ক্ষতি করতে চায়নি, মিহুকে বাঁচাতে চেয়েছিল ও। ওর সাথে থাকার পর থেকে মিহু একটা না একটা কষ্ট পেয়েই যাচ্ছে। তাই মিহু ঠিক হলে ওকে নিজের থেকে ছেড়ে দিবে মেঘ, কারণ ও চায় না ওর জন্য মিহু আর কোনো কষ্ট পাক। এইসব ভাবছিল, তখনই ওটির লাইট অফ হয়ে গেল আর ডাক্তার বেরিয়ে এলো। ডক্টর, মিহু কেমন আছে? শি ইজ আউট অফ ডেঞ্জার। ওনাকে এক্ষুনি কেবিনে দেওয়া হবে আর 1 মাস প্রপার রেস্টে থাকতে হবে ওনাকে, তাহলে উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বড় করে একটা শ্বাস নিলাম। থ্যাংক ইউ ডক্টর। নো, ইটস মাই ডিউটি। ডাক্তার চলে গেল। মেঘ কেবিনের বাইরের দরজার গ্লাস দিয়ে মিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটা এখন কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ভাবছে মেঘ। 1 সপ্তাহ পর মিহুকে রিলিজ দেওয়া হলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাস মিহুর সব রকম খেয়াল রেখেছে মেঘ। মিহুর সামান্যতম অযত্ন হতে দেয়নি মেঘ। এর মধ্যে নীল, নীলা, আরিফ, রায়শা, মানিক, অনু এসে দেখে গিয়েছে মিহুকে অনেকবার। মিহুর মম ড্যাডও মেনে নিয়েছে ওদের বিয়ে, আর ওনারাও এসে দেখে গিয়েছে মিহু আর মেঘকে। এই 1 মাস মেঘ মিহুর সাথে তেমন একটা কথা বলেনি। এই জিনিসটা মিহু লক্ষ্য করেছে, তাইও ভাবছে কিছুদিনের মধ্যে মেঘের সাথে এই ব্যাপারে কথা বলবে মিহু। আজকে মিহু একা একা বসেছিল, তখনই মিহুর ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো নীলা ফোন দিয়েছে, তাই রিসিভ করলো। বল। কে রে, আজকে তোর মুড অফ? না, তুই বল, কি হয়েছে? আসলে ভাবছি কাজটা করেই ফেলি। আচ্ছা। ওকে। আজ প্রায় 2 মাস ধরে নীলার সাথে কথা বলি না ঠিক মতো। ও কি করে আমার থেকে লুকাতে পারলো এত বড় সত্যিটা? আমি ওকে এত ভালোবাসি, এত বিশ্বাস করেছি, কিন্তু ও হয়তো আমাকে ঠিকমতো বিশ্বাস করে উঠতে পারেনি। বড় করে একটা নিঃশ্বাস নিলাম। ও যে পর্যন্ত না আমার কাছে এসে সরি বলছে, আমি ওর সাথে কথা বলবো না। কফি শপে বসে কফি খাচ্ছিলাম আর এগুলো ভাবছিলাম, তখন একজন বোরকা পরা নিকাব দিয়ে চোখ মুখ ঢেকে একটি মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। জি কিছু বলবেন? বলতে না বলতেই মেয়েটি আমার দিকে গান ধরে দাঁড়ালো। আরে আপনি কি করছেন? চুপচাপ আমার সাথে চলুন। মানে কি? আমি কেন আপনার সাথে যাব? আপনাকে আসতে বলেছি, আপনি আসবেন, নয়তো আমি এখনই আপনাকে শুট করে দেব। কিন্তু আপনি আমার সাথে কেন এমন করছেন? আমি কি করেছি আপনাকে? আমি কিন্তু আমার ধৈর্য হারিয়ে ফেলেছি। এবার আপনি বলুন, আপনি আমার সাথে আসবেন নাকি আমি আপনাকে শুট করে দিব? কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেন কোথায় আগে সেটা বলুন। চলুন বলছি আমার সাথে। যাচ্ছি, চলুন। মেয়েটি নীলকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে এলো। তখনই একটা গাড়ি এসে ওদের সামনে থামলো।
উঠুন গাড়িতে। চুপচাপ উঠে বসলাম। গাড়িটা নিজের আপন গতিতে চলতে লাগলো। মেয়েটি এখনো নীলের মাথায় গান ধরে আছে। কখনো ভাবতেও পারিনি কোনো মেয়ে আমাকে কিডন্যাপ করবে, তা আবার এভাবে হঠাৎ মেয়েটি আমাকে ডাক দিল। জি। আপনি কি বয়রা নাকি? না মানে নামুন গাড়ি থেকে। কথায় কথায় ধমক দিচ্ছেন কেন? চুপচাপ সামনে হাঁটুন। সামনে তাকিয়ে দেখি কাজী অফিস। এই আমরা এখানে কেন এসেছি? ভেতরে চলুন বলছি। আপনি আমার কাছে কি চান সত্যি করে বলুন তো। আপনি ভেতরে ঢুকবেন নাকি আমি আপনাকে শ্যুট করব? শ্যুট করেন আমাকে। গানটা ওনার মাথা থেকে সরিয়ে একপাশে খালি জায়গায় শ্যুট করলাম। আমি তো ভেবেছিলাম মেয়েটি জাস্ট ফান করে বলেছে, বাট ও তো সিরিয়াস। এই না 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 না, চলুন চলুন চলুন, আমি ভেতরে যাচ্ছি। গুড, চলুন ফার্স্ট। মেয়েটির সাথে কাজী অফিসে ঢুকে পড়লাম। একটা রুমে এসে মেয়েটি আমাকে চেয়ারে বসতে বলল। আমি চুপচাপ বসে পড়লাম। তারপর মেয়েটি আমার দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি এটা? ম্যারেজ পেপার। মানে আপনি আমাকে বিয়ে করছেন। বিয়ের কথা শুনে আমি পুরো হয়ে গেলাম। সরি, আমি এই বিয়ে করতে পারবো না। আপনার কি নিজের জীবনের প্রতি মায়া নেই? না নেই, আমি একজনকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। তা সেই মেয়েটার নাম কি নীলা? আপনি কি করে জানলেন? কারণ আপনার ভালোবাসা এখন আমার হাতে বন্দি। তাই যদি তাকে বাঁচাতে চান তাহলে সুন্দর মতো সাইন করে দিন। মানে কি নীলা? কোথায় আমার নীলা? চেঁচামেচি করবেন না। আপনার নীলার মাথায়ও এখন গান ফিট করা আছে। যদি আপনি বিয়েটা না করেন তাহলে ওখানে ওর জীবন নিতে আমার লোকের জাস্ট 1 সেকেন্ড টাইম লাগবে। না। জি হ্যাঁ। আর আপনি যেহেতু সাইন করবেন না তাহলে আপনার নীলার জানটাই নেই। আমি যাকি। ওয়েট, আমার লোকেদের ফোন করছি। মেয়েটি কাকে যেন ফোন দিল। ওকে শেষ করে দাও। না না না, আমি সাইন করছি। তবুও প্লিজ আপনি ওকে কিছু করবেন না বলে তাড়াতাড়ি সাইন করে দিলাম। গুড, বলেই আমিও সাইন করে দিলাম। বিয়ে কমপ্লিট। এখন থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ। সাক্ষী লাগবে না? সাক্ষীরা আগেই সাইন করে দিয়েছে, আপনি তো খেয়াল করেন নাই। কিন্তু চুপ, চলুন এখন। কিন্তু নীলা? ও ঠিক মতো বাড়ি পৌঁছে যাবে, চলুন। আপনি গাড়িতে উঠুন, ড্রাইভার আপনাকে বাড়ি পৌঁছে দিবে। আপনি যাবেন না? যাবো তো, বাট পরে। বলে গাড়িতে উঠে বসলাম। আমি ভাবতেও পারিনি যে আমার বিয়ে এভাবে হয়ে যাবে। আমি এখন বিবাহিত। কার সাথে বিয়ে হয়েছে, তার নাম কি, সে দেখতে কেমন, কিছুই জানি না। আমি নীলাকে কি বলবো, আমার নীলাকে আমি কি জবাব দেব, ভাবতে না ভাবতেই দেখি আমার বাড়ির সামনে চলে এসেছি। তাই চুপচাপ আমি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলাম। কি হয়েছে নীল? নাথিং মম, আই এম টায়ার্ড। ওপরে যাচ্ছি, একটু রেস্ট নিব। কিন্তু যা, চলে গেল হঠাৎ করে। কি হলো ছেলেটা? ওপরে এসে বেডে শুয়ে নীলার মুখটা ভেসে উঠলো সামনে। চোখ দুটো ঘোলা হয়ে আসছে। মনে হচ্ছে এখনই গড়িয়ে জ্বলে পড়ে আমি আজকে নীলাকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো। ভাবতে না ভাবতেই চোখের পলকে জলগুলো গাল বেরিয়ে পড়তে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি মিহু। তাই চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো ভাই, তুই ঠিক আছিস? তোর গলা এমন লাগছে কেন? না রে, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? ভাই, আমার রুমে যেয়ে দেখ, আমার আলমারিতে একটা সুটকেস আছে। ওর মধ্যে আমার অনেক জরুরি জিনিসপত্র আছে। তাই ওটা যদি এখন একটু দিয়ে যেতে তাহলে ভালো হতো। এত রাতে এখনই লাগবে? আচ্ছা, আসছি। ওকে ভাই, বাই। বলে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিহুর রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখি মম ড্যাড দাঁড়িয়ে আছে। মম ড্যাড, তোমরা এখানে? তুই বিয়ে করেছিস? আমাদের বললি না জি। তো তো তোমরা কি করে জানলে? বিয়ে করবি ভালো কথা, একবার বললে কি এমন হতো? মম, থাক থাক, আর কথা বলতে হবে না। যা, তোর বউ এসেছে। বউ কোথায়? বউ মিহুর রুমে দিয়ে এসেছি। মিহুর রুমে কেন? তোর রুম এখন পরিষ্কার করতে অনেক সময় লাগতো, তাই। যা, নিজের বউয়ের কাছে যা। বাট মম, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওনারা আমাকে মিহুর রুমে ঠেলে পাঠিয়ে দিলেন।
রুমে ঢুকে দেখি মেয়েটি অনলাইন সাইডে বসে আছে। পেছন থেকে ওর চেহারা একদম দেখা যাচ্ছে না। আমার হার্টবিট কেন যেন ফাস্ট হয়ে গেল। এই যে শুনছেন? না, আমি তো বয়রা, তাই কানে শুনি না। দেখুন, আপনি কে? আপনার নাম কি? আপনি দেখতে কেমন? আপনার পরিচয় কি? এর কিছু জানি না আমি। আর আপনি কেন আমার সাথে এমন করলেন তাও জানি না। এবার কি আপনি প্লিজ আমাকে বলবেন যে আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? কেন আমার গলায় এভাবে ঝুলে পড়লেন? ওই, কি বললি তুই? আমি তোর গলায় ঝুলে পড়েছি? তুই আমাকে চিনিস না? আমি তোর ক্ষতি করেছি? আমি দেখতে কেমন জানিস না? আমার পরিচয় জানিস না? ঠিক আছে, যা, কালকেই তোকে ডিভোর্স দিয়ে দেবো। মেয়েটির সামনে ঘুরতেই আমার ভীষণের শেষ নেই। নীলা? হ্যাঁ আমি। কেন, তুই কি অন্য কাউকে অ্যাকসেপ্ট করছিলিস? না মানে 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 আমি মানে আসলে না মানে কি মানে লাগিয়ে রেখেছিস? তো তোমার সাথে বিয়ে হয়েছে আমার। তো আর কার সাহস আছে তোকে বিয়ে করার? তাহলে ওই মেয়ে? ওইটা আমিই ছিলাম। আর নীলাকে কিডন্যাপ মানে ওগুলা? সব প্ল্যান ছিল আমার আর মেহুর। কি? জি, আই অ্যাম এ লেডি মাফিয়া। ওকে, তোমার মাফিয়াগিরি আমি বের করছি। তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? নীল, আমি তো তুমি তো কি বলো? আম সরি নীল। শাট আপ নীলা। তুমি জানো যখন আমি ওই পেপারে সাইন করছিলাম তখন আমার ঠিক কতটা কষ্ট হচ্ছিল? বুঝো তুমি জিনিসটা? ও সরি, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তোমার লাইফে সব কিছু তো ফান, কোনো কিছু তো তুমি সিরিয়াসভাবে নেওনি আজ পর্যন্ত। এই বিয়েটাও কি ফান হিসেবে করেছো? ওকে, আম সরি নীল, আমার ভুল হয়ে গেছে। পারলে আমাকে মাফ করে দিও। এই বিয়ের ব্যাপারে কেউ জানে না, শুধু তোমার ফ্যামিলি আর আমার ভাই ছাড়া। তাই তোমার ফিউচারে আমাকে নিয়ে কোনো প্রবলেম হবে না। এই বিয়েটাকে একটা দুঃস্বপ্ন ভেবে লাইফ মুভ অন করো। বাই, আর কখনো তোমাকে আমি জ্বালাবো না। আমি তো রাগের মাথায় বলেছি নীলা, তাই বলে সত্যি তুমি চলে যাবে? আই লাভ ইউ নীলা, আই অ্যাম সরি বলে ওকে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ টু নীল। ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ওকে ছেড়ে দিলাম। এই এই ওয়েট, কি? তার মানে আজকে আমাদের বাসর রাত? যা ভাবছো ভুলে যাও, একদম ওইসব কথা মাথায় আনবে না। বললে হলো নাকি? আমার বউ বলে কথা, তোমাকে তো আজ রাতে ছাড়ছি না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। নীল, একদম না। এই এই তুমি তুমি আমার সামনে কাছে আসবে না। ও পিছুতে পিছুতে একদম দেওয়ালের সাথে লেগে দাঁড়ালো আর আমি ওর সাথে লেগে দাঁড়ালাম। আজকে তো বাসর করেই ছাড়বো। নীল সরো, ভুলে যেও না আমি কিন্তু একটি মাফিয়ার বোন। সরো সরো। তুমি ভুলে যেও না যে তোমার মাফিয়া ভাই এখন আমার বোনের জামাই। নীল প্লিজ। কে শোনে কার কথা? ওর ঠোঁটে নিজের ঠোঁট আঁকড়ে দিলাম। কখন থেকে একা একা রুমে বসে আছি, মেঘের আসার কোনো খবরই নেই। উনি ওই দিনের পর থেকে আমার সাথে ভালো মতো কথা বলেন না। আজ বেশ কিছুদিন ধরে উনি বাসায়ও ঠিক মতো আসেন না। রাতে 2-3টার দিকে বাসায় আসে আর সকাল 6-7টার দিকে বেরিয়ে যায়। আচ্ছা, উনি কি আমাকে ইগনোর করতে চাইছেন? কিন্তু উনি তো আমাকে ভালোবাসেন, তাহলে উনি কেন আমাকে ইগনোর করবেন? না, আজ ওনার সাথে কথা বলতেই হবে। কিন্তু উনি কখন আসবেন? অলরেডি 2:30 বাজে। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ পেলাম, তার মানে উনি চলে এসেছেন। দেখলাম উনি রুমে ঢুকলেন। সামনে তাকিয়ে দেখি মিহু দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এখনো ঘুমাওনি কেন? আপনার এত রাত হলো কেন? কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপনার টাওয়েল আর জামা কাপড় বের করে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজের জিনিস নিজে বের করে নিতে পারবো বলে টাওয়েল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? আমি চাই না মিহু তুমি আমার জন্য আর কোনো কষ্ট পাও, তাই তুমি আমার থেকে যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই মঙ্গলজনক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিহু মন খারাপ করে বসে আছে। হয়তো আমার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। আমি কিছু না বলে যে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি কি কিছু ভুল করেছি? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে তার জন্য মারুন, বকুন, তারপরও প্লিজ আমাকে এভাবে ইগনোর করবেন না। আমি আর নিতে পারছি না আপনার এই ধরনের ব্যবহার। প্লিজ কিছু তো বলুন। দেখলাম উনি ঘুমিয়ে গিয়েছেন, তাই নিজেকে আর আটকে রাখতে পারলাম না, দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম।
শাওয়ার অন করে কান্না করতে লাগলাম। আমি চোখ বন্ধ করে ওর কথাগুলো শুনছিলাম। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও আমার কিছুই করার নেই। হঠাৎ শাওয়ারের আওয়াজ পেলাম, পাশে তাকিয়ে দেখি মিহু নেই। তার মানে ও শাওয়ার নিচ্ছে, কিন্তু এখন এই সময় কেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু মিহু বের হচ্ছে না। তাই আমি যে গেট নক করলাম, মিহু মিহু। শাওয়ার অফ করে চুপচাপ গেট খুলে বেরিয়ে এলাম আর ওনার পাশ কাটিয়ে আলমারি থেকে ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। ও ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ওর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, তার মানে ও এতক্ষণ শাওয়ারের নিচে বসে কান্না করেছে। আমি কিছু বলতে যাব, তার আগেই ও আবার ওয়াশরুমে ঢুকে পড়লো। একটু পরেই বের হলো, আমি ওকে কিছু বলতে যাব, তার আগেই ও যে চুপচাপ শুয়ে পড়লো। তার মানে কি ও এখন আমাকে ইগনোর করতে চাইছে? এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি, খেয়াল নেই। সকালে রুমের গেট লাগানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম কে যেন গেট লাগিয়ে চলে গেল। পাশে তাকিয়ে দেখি মিহু নেই। বাইরে থেকে গাড়ি বের করে যাওয়ার আওয়াজ পেলাম। নিচে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম মিহু ভার্সিটি চলে গিয়েছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। উনি যেহেতু আমাকে ইগনোর করতে চাইছেন, তাহলে আমিও আর ওনাকে ডিস্টার্ব করব না। এইভাবেই চলছিল দুজনের দিনকাল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মেঘের কাছে এগুলো আর সহ্য হচ্ছিল না। মিহু ওকে অ্যাভয়েড তো করছিল, সাথেই 1 সপ্তাহ মিহু মেঘের সাথে একটা কথাও বলেনি। গত 4 দিন ধরে তো মিহু মেঘের রুমেও থাকে না। মেঘ আর সহ্য করতে না পেরে মিহু রুমে গেল। রুমে ঢুকে দেখে মিহু আচ্ছন্ন হয়ে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মিহু। কারো আওয়াজ শুনে গেটের দিকে তাকালাম, দেখলাম মেঘ দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে আবার চোখ বন্ধ করে ফেললাম। মিহু, আমি তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? মিহু, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। এবার রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর হাতটা জোরে চেপে ধরে মোচড় দিয়ে ওর পিঠে ট্যাকালাম। প্রবলেম কি তোমার? এবার মুখ খুললাম। প্রবলেম আমার না, প্রবলেম আপনার। তুমি আমাকে আজ 7 দিন ধরে ইগনোর কেন করছো? আমি তো জাস্ট 7 দিন ধরে ইগনোর করেছি, আর আপনি যে আমাকে গত 1 মাস ধরে ইগনোর করেছেন সেটা কিছু না। ওর হাত ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখের পানি মুছে দিলাম। সরি জান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম আমার সাথে থাকলে তুমি কষ্ট বেশি পাবে, তাই তোমাকে ইগনোর করছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন থেকে তুমি আমাকে ইগনোর করা শুরু করলে, তখন বুঝতে পারলাম যে ইগনোর জিনিসটা ঠিক কতটা হার্ট করে। আই এম সরি জান, আই এম রিয়েলি ভ্যারি সরি। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্লিজ আর কখনো আমাকে ইগনোর করবেন না, না হলে আমি থাকতে পারবো না। এই কয়েকদিন আমি ঠিক কতটা কষ্টে ছিলাম তা যদি আপনাকে বোঝাতে পারতাম, তাহলে হয়তো আপনি বুঝতেন। আই এম সরি জান, আই এম রিয়েলি ভ্যারি সরি। আর কখনো এমন করবো না। আমি আর যাই হোক তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। কি বললে? কি? তুমি আমাকে আই লাভ ইউ টু বললে? তাহলে তো আজ তোমায় আর ছাড়া যাচ্ছে না। মানে? একটা বাঁকা হাসি দিয়ে ওর কোমর ধরে আমার সাথে মিশিয়ে ফেললাম। এটা কি হচ্ছে? আজকে না হয় সব বাঁধা, সব দূরত্ব শেষ হয়ে যাক বলে ওর ঠোঁট দুটো পরম আবেশে নিজের করে নিলাম। বাকিটুকু না হয় ওদের মধ্যে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা, আজকে এখানে এই গল্প সিজনটা শেষ করে দিলাম। গল্পটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অলরেডি আমি আরেকটা গল্প নিয়ে কাজ করতেছি, এমনকি আমার টিমও কাজ করতেছে। যত দ্রুত সম্ভব আমি নেক্সট গল্পটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার চ্যানেলের গল্পটি শোনার জন্য। আর এই ভয়েসটা অন্যরকম হওয়ার একটা কারণ হচ্ছে, এটা আমি শুধু খালি গলা ভয়েস দিতেছি, জন্য ভিডিওর ভয়েস আর এই ভয়েস মিল হচ্ছে না। এটা আমি এডিটিংয়ে দিইনি, আমার রিয়েল যে ভয়েসটা সেটাই এখানে দিয়েছি।